হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি রুম। আজ আমরা ক্লাস 7-এর পঠন সেতু বইটির সমানুপাত চ্যাপ্টারটিকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে এই চ্যাপ্টারের আমরা বেসিক নলেজগুলো ক্লিয়ার করে নেব, সমস্ত বেসিক তথ্যগুলোকে ক্লিয়ার করব, তারপরে আমরা সরাসরি অনুশীলনীর অঙ্কগুলোয় চলে যাব। তো বেশি বাক্য না ব্যয় করে চলো অঙ্কগুলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথম পয়েন্টটাই বলেছে দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে। এটা আমরা কি করে বুঝবো? দেখো, আমরা দুটো পরস্পর সমান অনুপাত নিই, যেমন 1:3, আর একটা যদি আমরা নিই 3:9। এই দুটো অনুপাত দেখো সেম। যদি এখানে এটাকে আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা 1:3 হয়ে যাবে। তো এখানে বলেছে দুটি অনুপাত যদি পরস্পর সমান হয় তাদেরকে সমানুপাত বলে। তো এরা হচ্ছে সমানুপাত। এটাকে আমরা কীভাবে লিখবো? দেখো, সমানুপাত লেখা হয় 1:3, প্রথমে লেখা হবে 3:9, এইভাবে সমানুপাতকে লেখা হয়। দেখো, 2 নম্বর পয়েন্টে বলেছে প্রথম ও চতুর্থ পদকে প্রান্তীয় পদ এবং দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলা হয়। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নেব। এখানে 1:3, 2:6। এখানে আমাদের প্রথম পদ হচ্ছে এটা আর চতুর্থ পদ হচ্ছে এটা। আমরা জানি প্রান্ত কথাটির অর্থ হচ্ছে ধার, অর্থাৎ যেই পদ দুটো ধারে থাকে তাদের আমরা বলছি প্রান্তীয় পদ। তো এখানে দেখো, প্রথম পদ আর চতুর্থ পদটি আমাদের ধারে আছে, আর মধ্যপদ যারা মাঝখানে আছে, অর্থাৎ দ্বিতীয় পদ ও তৃতীয় পদ। এর জন্য দ্বিতীয় পদ ও তৃতীয় পদকে বলা হচ্ছে মধ্যপদ। 3 নম্বর পয়েন্টটিকে দেখো, 3 নম্বর পয়েন্টে আমরা লিখেছি সমানুপাতকে ভগ্নাংশে লিখলে পাবো প্রথম পদ বাই দ্বিতীয় পদ ইজুকাল টু তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তো আমরা দেখো আগে থেকেই জানি এটা, যে কোনো ভগ্নাংশ ধরো আমরা এই ভগ্নাংশকেই ধরে নিই, যদি ইস্টু চিহ্ন থাকে সেখানে আমরা ভাগ বসাতে পারি। তার জন্য আমরা এখানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ লিখেছি, আর যদি ডবল ইস্টু চিহ্ন থাকে সেটার জায়গায় আমরা ইকুয়াল চিহ্নটাকে বসাতে পারি। তার জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়েছি, দিয়ে তারপরে তৃতীয় পদ আবার ইস্টুর জায়গায় ভাগ চিহ্ন বাই চতুর্থ পদ। এবার এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। দেখো, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ। তো এবার আমরা জেনে নেব যে ক্রমিক সমানুপাত জিনিসটা কি। ক্রমিক সমানুপাত জিনিসটা আর কিছুই না, খুবই সহজ। এখানে সমানুপাতের অঙ্কে যদি আমাদের এই দ্বিতীয় পদ আর এই তৃতীয় পদ যদি সেম সংখ্যা হয় তাহলে সেটা আমাদের হয়ে যাবে ক্রমিক সমানুপাত। তাহলে দেখো, এখানে আমরা লিখছি সেটাকে প্রথম পদ বাই দ্বিতীয় পদ ইকুয়াল টু, যদি এখানে আবার একই হবে যেহেতু, তার জন্য দ্বিতীয় পদ, আর এখানে যেহেতু দুটো পদ ইউজ করেছি তার জন্য আমরা চতুর্থ পদের জায়গায় এখানে লিখবো আমরা তৃতীয় পদ, যেহেতু এটা আমাদের 3 নম্বর পদ, তৃতীয় পদ। অর্থাৎ ক্রমিক সমানুপাত তখনই হবে যখনই কোনো সমানুপাতে এই দ্বিতীয় পদ আর এখানে তৃতীয় পদ দুটো সেম হবে, তখন সেটাকে বলা হবে ক্রমিক সমানুপাত। একটা উদাহরণের সাহায্যে যদি আমরা দেখে নিই তাহলে খুবই ভালো বুঝতে পারবে তোমরা। দেখো, যদি আমরা এখানে নিই হচ্ছে 1:3, 3:9। এখানে দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা সেম, ওর জন্য এটা হবে একটা ক্রমিক সমানুপাত। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখো কি আসছে। এই দুটো বজ্রগুণ হলে হবে দ্বিতীয় পদ তার স্কোয়ার ইজুকাল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। দেখো, 5 নম্বর পয়েন্টে আমরা লিখেছি 3টি পদ ক্রমিক সমানুপাতি হলে তৃতীয় পদটিকে অপর পদ দুটির তৃতীয় সমানুপাতি বলে। এবার এটাকে একটা উদাহরণের সাহায্যে বুঝলে খুব ভালোভাবেই বোঝা যাবে। দেখো, আমরা বোঝার একটা উদাহরণ নিয়ে নিয়েছি 1:3:9। এবার এখান থেকে যদি আমরা বুঝি যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, কারণ দুটোই একই ক্রমিক সমানুপাত, যেহেতু এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এবার আমরা এটাকে আরেকবার পড়ি, 3টি পদ ক্রমিক সমানুপাতি হলে, এটা একটা ক্রমিক সমানুপাত, তো এখানে 3টে পদই ক্রমিক সমানুপাতি হলে তৃতীয় পদ হচ্ছে আমাদের এখানে 9, এই তৃতীয় পদকে অপর দুটি মানে এই 1 আর এই 3 অপর দুটির তৃতীয় সমানুপাতি বলে। অর্থাৎ এই 9কে 1 আর 3-এর
ক্রমিক সমানুপাতি বলা হবে। দেখো এবার 6 নম্বর পয়েন্টে আমরা লিখেছি 4টি পদ সমানুপাতি হলে চতুর্থ পদ থেকে প্রথম 3টি পদের চতুর্থ সমানুপাতিক বলে। আগেরটার মতো একটা উদাহরণ নিয়ে আমরা সহজেই বুঝে যাবো এটা। লিখি 1:2 4:8। তো এটা আমাদের কাছে একটা সমানুপাতি। এখানে দেখো এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ পদ। এখানে বলেছে 4টি পদ সমানুপাতি হলে, এখানে 4টি পদ সমানুপাতি, চতুর্থ পদ থেকে অর্থাৎ এই যেটা আছে 8টা পদ থেকে প্রথম 3টি পদের অর্থাৎ এই 1, 2, 4 এই পদগুলোর চতুর্থ সমানুপাতি বলা হবে। অর্থাৎ 1, 2, 4 এর চতুর্থ সমানুপাতি হচ্ছে 8। এতক্ষণ আমরা সমানুপাত চ্যাপ্টারটিকে নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ এর সমস্ত ছোটোখাটো তথ্যগুলো জানলাম যেগুলো বইয়ে দেওয়া আছে। এবার আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাবো এবং অঙ্কগুলো 1 by 1 সলভ করব। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের প্রথম অঙ্কটা দেখো বলেছে ফাঁকা ঘর পূরণ করো। তো ফাঁকা ঘরে আমাদের পূরণ করতে হবে। দেখো এখানে দিয়ে দিয়েছে 21:28 3 বক্স। তো দেখো এটা আমাদের বক্সে চেয়েছে চতুর্থ পদ। তো এখানে আমাদের বক্সে আছে চতুর্থ পদটি। আমরা সূত্রটা লিখে নিই। প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ। এবার এখানে আমাদের চতুর্থ পদটা বের করতে হবে। তো আমরা এই পাশে শুধু চতুর্থ পদটাকেই রাখবো। চতুর্থ পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ। আর এই পাশের প্রথম পদ থেকে এ পাশে আসলে এটা নিচে চলে যায়, যেহেতু এখানে গুণ আকারে আছে তো এ পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তো এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। তৃতীয় পদ অর্থাৎ 3, দ্বিতীয় পদ অর্থাৎ 28, আর প্রথম পদ অর্থাৎ 21। এটাকে আমরা 7 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, 7 4 28, 3 3 কেটে দিলাম। এখানে আমাদের আসছে অ্যান্সার 4। তো এই বক্সে আমাদের অ্যান্সার হবে 4। তো 2 নম্বর অঙ্কটিতে দেখো দেওয়া আছে 5,7,25 এর চতুর্থ সমানুপাতটি কী হবে। তো আমরা জানি চতুর্থ সমানুপাত কি। আমরা জানি যে চতুর্থ সমানুপাত হচ্ছে এরকম 4টে পদ দেওয়া থাকবে, যার 4 নম্বরটি হবে চতুর্থ সমানুপাত। তো এখানে আমাদের এই আগের অঙ্কটার মতোই তাহলে চতুর্থ পদ থেকেই বের করতে হবে। আমি আর সূত্রটাকে আর লিখছি না, এখানে একবারে আমরা ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি। তো চতুর্থ সমানুপাতিটি হচ্ছে, এখানে আমাদের তৃতীয় পদ হচ্ছে 25, দ্বিতীয় পদ হচ্ছে 7, আর প্রথম পদ হচ্ছে 5। এবার কাটাকুটি করলাম, তাহলে আমাদের চতুর্থ সমানুপাতিটা চলে আসছে 35। দেখো 3 নম্বর অঙ্কটাই বলেছে 3,5 এর তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করো। তো তৃতীয় সমানুপাতির ফর্মুলা আমরা জানি যে তৃতীয় সমানুপাতের ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় আর তৃতীয় পদটা সেম হয়। অর্থাৎ এটাকে আমরা লিখছি, দেখো প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ ডবল ইস্টু এই তৃতীয় পদের জায়গায় আবার লিখবো দ্বিতীয় পদ, কারণ এই দুটো সেমই হয়, দিয়ে তারপরে আসবে আমাদের তৃতীয় পদ। তো আমাদের এখানে চেয়েছে হচ্ছে তৃতীয় সমানুপাতটি। এবার আমরা জানি তৃতীয় সমানুপাত হচ্ছে এই লাস্টের পদটা। তো আগে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। এখানে হবে প্রথম পদ ইন্টু তৃতীয় পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু আবার দ্বিতীয় পদ, কারণ এখানে দুটো দ্বিতীয় পদ আছে, কারণ এখানে দেখো দুবার দ্বিতীয় পদ আছে। তো আমাদের এখানে চেয়েছে তৃতীয় পদটি, তো এটাকে এবার আমরা শুধু তৃতীয় পদ রাখবো এই পাশে। তৃতীয় পদ ইকুয়াল টু দ্বিতীয় পদকে দুবার লেখার বদলে আমি লিখব দ্বিতীয় পদ তার স্কোয়ার। তো প্রথম পদটাকে এই পাশে আনতে হবে, তো ওই পাশে আনলে এটা হয়ে যাবে ভাগ। তো লিখে দিই প্রথম পদ বাই প্রথম পদ। এবার মানগুলো বসিয়ে দেবো আমরা। প্রথম পদ আছে আমাদের 3 আর দ্বিতীয় পদ আছে 5, তার মানে 5 স্কোয়ার অর্থাৎ 25। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিটি হচ্ছে 25/3। দেখো 4 অঙ্কগুলোই বলেছে নিচের অনুপাতগুলি সমানুপাতি কিনা লেখো।
তো প্রথম অঙ্কটায় আসি, দেখি। প্রথম অঙ্কটায় আছে হচ্ছে 5:2 এবং 25:10। এবার এটা সমানুপাতি কিনা সেটা আমরা জানার জন্য একটা সহজ পদ্ধতি অবলম্বন করব। দেখো, আমরা দেখব এদের মধ্যে কোন সংখ্যাটা দিয়ে কাটা যাবে, দুটো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে কাটা যাবে কমনভাবে। দেখো, এই দুটি সংখ্যাকেই 5 দিয়ে কাটা যাবে। তো এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 × 5 = 25 আর 5 × 2 = 10। তো এটা একই থাকছে, দেখো এই অনুপাত আর এই অনুপাতটা একই। তো যেহেতু এরা একই, তার জন্য এরা পরস্পর সমানুপাতি হবে। এবার 2 নম্বর অঙ্কটিতে দেখো কি আছে। 2 নম্বর অঙ্কটিতে দিয়েছে 3:4 এবং 6:8। দেখো, এই অঙ্কটিতেও এই সংখ্যা দুটিকে কত দিয়ে কাটা যাবে? 2 দিয়ে কাটা যাবে। তো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 6টা হবে 3, আর 8কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 4। তো 3:4ই আসছে, তো এটাও একটা সমানুপাতি হবে। এবার আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে চলে আসি। দেখো, প্রথম অঙ্কটায় বলেছে একটি কাজ 50 জন লোক 20 দিনে করতে পারে। ওই কাজটি 25 দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন? সমানুপাত নিয়মে হিসাব করো। তো এটা আমাদের সমানুপাত নিয়মেই করতে হবে অঙ্কটি। কতজন লাগবে? তো আমরা এই জনসংখ্যাটিকে ধরে নেব। প্রথমে লিখব আমরা, মনে করি 25 দিনে কাজটি করতে হলে x জন লোকের প্রয়োজন। তাহলে আমাদের গাণিতিক সমস্যাটি হলো, আমাদের যেহেতু জনসংখ্যা বের করতে হবে, তো আমরা জনসংখ্যাটিকে ডান দিকে লিখব, বাঁদিকে লিখব হচ্ছে সময়, ব্র্যাকেটে দিন, আর এদিকে হবে জনসংখ্যা। প্রথমে দেয়া আছে আমাদের 50 জন 20 দিনে কাজটি করতে পারে, তাহলে 20 দিনে করে কাজটি 50 জনে। এবার আমাদের চেয়েছে 25 দিনে কতজন লাগবে, তাহলে 25 দিন, এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো, সময় ও জনসংখ্যা পরস্পর ব্যস্তানুপাতিক, কারণ কোনো একটা কাজ কম জনে করলে সেটা বেশি সময় লাগবে, আবার যদি বেশি জনে করে তাহলে কম সময়ে কাজটি হয়ে যাবে। তো জনসংখ্যার সাথে সময় দেখো বিপরীতভাবে চেঞ্জ হচ্ছে, সময় বাড়লে লোক কম লাগবে আর লোক বাড়লে সময় কম লাগবে। তো এটা হবে আমাদের একটি ব্যস্তানুপাতে। তাহলে এটা লিখব আমরা, এক্ষেত্রে সময় বাড়লে লোক সংখ্যা কমবে, আবার সময় কমলে লোক সংখ্যা বাড়বে। অর্থাৎ সময় ও জনসংখ্যা বা লোক সংখ্যা ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। তো যেহেতু এটি একটি ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে আমাদের অনুপাতটি হবে কিছুটা এরকম। দেখো, 20:25 x:50। যেহেতু এটি ব্যস্ত সম্পর্ক, তার জন্য এটি ঘুরে গেছে, অর্থাৎ এক্সটি ওপরে চলে গেছে, তার জন্য এক্সটা আমরা আগে লিখেছি। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 20/25 = x/50। তো এখানে আমরা 5 দিয়ে কাটছি, 5 × 5 = 25, 5 × 10 = 50, আর এটাকে আমরা 5 দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 4 × 5 = 20। তাহলে হচ্ছে আমাদের x = 10 × 4 = 40। ওই কাজটি 25 দিনে করতে হলে 40 জন লোকের প্রয়োজন। এবার দেখো, 2 নম্বর অঙ্কটাই বলেছে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবার সকলের কতদিন চলবে? তো এই অঙ্কটা একটুখানি আলাদা, দেখো আমরা কীভাবে করেছি। প্রথমে লিখে নিয়েছি, মনে করি 60 জন, অর্থাৎ প্রথমে ছিল 50 জন, তারপরে আরও 10 জন এসছে, তো 50 + 10, তো 60 জনের খাবার সকলের x দিন চলবে। তো এবার আমাদের সমস্যাটা লিখে নিয়েছি, গাণিতিক সমস্যা। 50 জনের চলছে, ওখানে বলেছিল 10 দিন পরের কথা, তো সেই জন্য এখানে 16 থেকে 10 বিয়োগ করে আমরা 6 লিখেছি।
আবার এখানে তারপরে জনসংখ্যা 10 বাড়ার জন্য এটা 60 হয়েছে, 50 থেকে 10 অ্যাড করে 60 হয়েছে। আর আমরা ধরে নিয়েছি এক্স দিন চলবে, তার জন্য এখানে এক্স। এবার জনসংখ্যা ও সময়ের ব্যস্ত সম্পর্ক আগের অঙ্কটাতেই দেখেছি আমরা এটা, তার জন্য এটা বেশি ব্যাখ্যা করিনি এখানে। এবার সমাধান কী করে করছি আমরা দেখো, এখানে লিখেছি অনুপাত আকারে 50:60। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তার জন্য এটা উল্টে গেছে, তার জন্য এটা হচ্ছে x:6। তাহলে এবার এক্সের অর্থাৎ তৃতীয় পদের ভ্যালু ইজ ইকুয়াল টু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ বাই তৃতীয় পদ, সেটাই আমরা লিখেছি 50 × 6/60। এটাকে কাটাকাটি করেছি, 6 কেটে দিয়েছি, তো থাকছে এখানে 5। তো আমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে বাকি খাবার সকলের 5 দিন চলবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটাই বলেছে শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5। জলের পরিমাণ 5 লিটার হলে ওই শরবতে সিরাপের পরিমাণ কত? তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করেছি, এখানে আমরা প্রথমে লিখেছি আগের অঙ্কগুলোর মতোই, মনে করি ওই শরবতে x লিটার সিরাপ আছে। তাহলে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে জলের পরিমাণ আর এদিকে হচ্ছে সিরাপ, এই দুটো হচ্ছে আমাদের কোয়ান্টিটি। অনুপাতটা দেওয়া আছে আমাদের 2:5, যেখানে হচ্ছে জল আমাদের 5 আছে, তো 5টার জন্য আগে লিখেছি জলের পরিমাণে, আর সিরাপের জায়গায় লিখেছি 2। তারপরে আমাদের বলে দিয়েছিল জলের পরিমাণ হচ্ছে 10 লিটার, আর আমরা যেহেতু এক্স ধরে নিয়েছি সিরাপের পরিমাণ, তার জন্য এখানে এক্স লিখেছি। এবার আমরা জানি শরবতে যদি জল বাড়ানো হয় তাহলে সিরাপও বেশি পরিমাণে দিতে হবে, তার জন্য এখানে আমাদের জলের পরিমাণ ও সিরাপের পরিমাণ এখানে আছে সরল সমানুপাতিক সম্পর্কে। তো এখানে একই রকমভাবে সুতরাং অনুপাতটা আমরা লিখছি 5:10 2:x। তো এক্স হচ্ছে আমাদের চতুর্থ পদ, সেইভাবে সূত্রটা লিখেছি আমরা দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ। এখানে 5 আর 10 কাটা যাচ্ছে, 2 হচ্ছে, তো 2 × 2 = 4। তো আমাদের এখানে উত্তরটি হবে জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবতে 4 লিটার সিরাপ দেওয়া হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলিতে একটি করে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে। যদি তোমাদের কোনো জায়গার প্রবলেম থাকে সেটা আমাদের কমেন্টে জানাবে, আমরা ট্রাই করব সেই সমস্যাগুলিকে অন্য একটা ভিডিওয় নিয়ে আসার। আজকে এখানেই শেষ করলাম।